আমি বিশ্বাস করি অনেক কিছু শিখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হতে পেরেছি। আজ এটি হলো 50 বেসিক ক্লাসের 29তম আয়োজন। আলহামদুলিল্লাহ, এতগুলো ক্লাস পেরিয়ে তোমরা যারা আজকের এই ক্লাসটিতে এসেছো, 1 থেকে শুরু করে 29টা ক্লাস তোমাদের হয়ে গেল। সত্যি আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করার মতো বিষয়। আর বিশেষ করে তোমরা যারা প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আমি বিশ্বাস করি অনেক কিছু শিখেছো। আর যারা আজকের এই ক্লাসে প্রথম আটকে গেছো, স্ক্রোলিং করতে করতে কোনোভাবে আটকে পড়েছো আজকের ক্লাসে, আমি বলবো একটু স্থির হও এবং প্ল্যানিং করো। নিবিড় পরিচর্যার এই গ্রুপটায় তুমি যুক্ত হয়ে যাও। নামমাত্র একটা কোর্স ফি দিয়ে হয়ে যাওয়া সমস্ত ক্লাস, লিঙ্ক, পিডিএফ, এভরিথিং সব কিছু তুমি সেখানে সাজানো গোছানো পেয়ে যাবে। ওকে, ক্লাসটি শেষ হলে লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে। তো চলো আজকের আয়োজনটি শুরু করি। ওকে, আচ্ছা, বেসিক ক্লাস 29-এর শুরুতেই আমি ছোট্ট একটা টেস্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাই। তোমরা প্রত্যেকে লক্ষ্য করেছো যে আমার প্রতিটা ক্লাসে আমি পর্যাপ্ত এমসিকিউ টাইপের টেস্ট নিই। আসলে টেস্টের মাধ্যমেই কিন্তু তোমার জানা ব্যাপারটা তুমি আবারও রিভিউ করতে পারো এবং তোমার ভুলের জায়গাটা আমি ধরতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আলোচনাটাকে কন্টিনিউ করতে পারি। ওকে, সো আমি চাইবো যে এই মুহূর্তে যারা আমার সঙ্গে ক্লাসে যুক্ত আছো, বিশেষ করে পুরনো ভিউয়ার্স যারা, প্রত্যেকেই লাইক বাটনে হিট করে যারা আমার সঙ্গে ক্লাসে, এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও এবং খুব কাছের একজন বন্ধুকে তুমি মেনশন করে দাও, যাকে তুমি তোমার খুব প্রিয় একজন বন্ধু ভাবো। ঠিক আছে, আমি দেখতে চাই। আর শেয়ার হয়ে গেলে একটু ডান লিখে দাও। ঠিক আছে, অনেকে ট্রাই করছো। আমি সুপারিশ করি যে সে ডাক্তার দেখাক। আমরা বলেছি যে এই টেস্টে তোমাকে ইংরেজি করতে হবে। আমি সুপারিশ করি যে সে ডাক্তার দেখাক। অপশান এ, আই সাজেস্ট দ্যাট লেট হিম সি আ ডক্টর। অপশান বি, I suggest that he sees a doctor. Option C, I suggest that he see a doctor. And option D, my suggestion is that he should see a doctor. আলহামদুলিল্লাহ, তোমরা যারা শেয়ার করেছো সবার উপর শান্তি বর্ষিত হোক। ওকে, সো এবার রাইট আনসারটা একটু মিলিয়ে নাও। আর বিশেষ করে তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসগুলো দেখো, অবশ্যই নিজেরা ট্রাই করবে। দেখো, রাইট উত্তরটা ফার্স্টে বলে দিই, একেবারে আনারই একটা আনসার, সেটা হচ্ছে সি নাম্বারটা। হেয়ার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, সো ফার্স্টে এটা আমরা একটু লিখে দিই রাইট। এখন স্বাভাবিকভাবেই এটা যে সঠিক সেটা দেখলেই খুবই অবাক লাগে। যেমন হি থার্ড পারসন, ভার্বের সঙ্গে এস বা ইয়েস হওয়ার কথা ছিল, তা হয়নি। সুতরাং এটার দিকে অনেকেই নজর দেবে না। আজকে আমরা এরকমই একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সাধারণ নিয়ম থেকে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা নিয়ম। যে নিয়মটা বা যেটার আবির্ভাব ঘটেছে ইংরেজিতে মূলত একটি বাক্যের অর্থকে বোঝানোর জন্য। বাক্যের অর্থটা কি রিয়েল নাকি আনরিয়েল, বাক্যের অর্থটা কেমন হবে, টু দ্য সেন্স হওয়ার জন্যই মূলত ইংরেজি গ্রামারে নতুন একটা জিনিসের অবতারণা হয়েছে, সেটি হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ। ওকে, আজকে আমরা সাবজাংটিভ মোড নিয়ে কথা বলবো বা সাবজাংটিভ নিয়ে কথা বলবো। আমি এটা শিরোনাম হিসেবে একটু দিয়ে রাখি, অ্যান্ড দেন আমি আলোচনা করছি। ওকে, একটু মনোযোগী হও। যারা পেতেছো তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, এখন একটা বিষয় দেখো, আই সাজেস্ট দ্যাট লেট হিম সি আর ডক্টর। এটার বাংলা অর্থ হয়ে যাবে যে তাকে ডাক্তার দেখাতে দাও, তাকে ডাক্তার দেখাতে দাও। কিন্তু আমি বলেছি সে ডাক্তার দেখাক, এক অন্য রকমের ভাষা। সে ডাক্তার দেখায়, এটা আমরা পারি। তাকে ডাক্তার দেখাতে দাও, লেট হিম সি আ ডক্টর, এটা আমরা পারি। কিন্তু মানে সে ডাক্তার দেখাক, সে কথা বলুক, সে বইটি নিক, এই ধরনের যখন আমরা কোনো কিছু পরামর্শের কথা বলি, গুরুত্ব আরোপ করি, নেসেসিটি, ইম্পর্টেন্স, আর্জেন্সি প্রকাশ করি, তখনই কিন্তু মূলত সাবজাংটিভ মোডের আবিষ্কার হয়। তো এ নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বি নাম্বার অনেকের কাছে মনে হতে পারে হি থার্ড পারসন, ভার্বের সঙ্গে এস বাই এস, কিন্তু না। সাবজাংটিভ মোডের ক্ষেত্রে এটিই হচ্ছে একটা নিয়ম, ভালো করে মনে রেখো, যে নো ভি টু ফর্ম, নো ভি টু ফর্ম। এরপরে নেক্সট 2 নাম্বার কয়েকটা কথা বলে দিই, যে কখনোই তুমি ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করতে পারবে না। ওকে, এরপরে হচ্ছে নো মডেল ভার্ব। তুমি কখনো আজকের এই নিয়মে মডেল ভার্ব ব্যবহার করতে পারবে না। এরপরে তুমি হচ্ছে নো অক্সিলারি ভার্ব প্লাস নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে তুমি কখনো নট ইউজ করতে পারবে না। তোমাকে ডিরেক্টলি যেটা করতে হবে সেটি হচ্ছে নো। মডেল ভার্বের পরিবর্তে ভার্বের বেস ফর্ম, আর ভি2 এর পরিবর্তে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ সাবজেক্ট যেমনই হোক না কেন, থার্ড পারসন হোক, যেটাই হোক না কেন, ভার্বের সঙ্গে তুমি এস বাই এস দিতে পারবে না, অলওয়েজ ভি1। বাক্যটা তুমি যদি নেগেটিভ করতে চাইতে তাহলে বলতে হতো হি নট সি আর ডক্টর, ডিরেক্টলি তোমাকে নট দিতে হতো। হি নট সি আর ডক্টর, হি ডাজ নট, হি উইল নট,
বা মডাল ভার্বও ব্যবহার করা যাবে না। সো এই 3টি কথা তোমরা মনে রেখো, যেটা সাধারণ নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই ব্যতিক্রম নিয়মগুলো দেখব। ওকে, সো এখন আমরা সাবজাংটিভ এর একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করি। তাহলে সাবজাংটিভের ক্ষেত্রে কোনো মডাল ভার্ব ব্যবহার হয় না, এবং সেই কারণেই কিন্তু আমরা মডাল ভার্ব নিতে পারিনি। ক্লিয়ার? এই 3টি কনসেপশন একটু ভালো করে মাথায় রেখো। ওকে, সো আমরা আর একটা টেস্টে যাই। একটু খেয়াল করে দেখি সবাই। টেস্টটা হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, একটু মনোযোগী হও, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট যে হি ইজ অন টাইম। ওকে, আরেকটি বাক্যতে বলা হলো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম। ওকে, এখন কোন বাক্যটা সঠিক এটি বোঝার জন্য তোমাকে আমি যে জায়গাটা নিয়ে যাব, যে এই সাবজাংটিভ মোড চেনার জন্য বিশেষ কিছু নাউন শব্দ জানা খুব জরুরি। এরপর বিশেষ কিছু ভার্ব, এর সঙ্গে রয়েছে বিশেষ কিছু অ্যাডজেক্টিভ। এই 3 ক্যাটাগরি শব্দ তোমাকে মুখস্থ করতে হবে। যদি এই শব্দগুলো থাকে প্লাস ... এরপর যদি দ্যাট ক্লজ থাকে, অর্থাৎ দ্যাট যুক্ত যদি কোনো বাক্য থাকে, ভালো করে মনে রেখো, নির্দিষ্ট কিছু শব্দ যেটা আমি একটু পরে তোমাকে দেখাবো, সেই শব্দগুলোর সাথে যদি তুমি কখনো দ্যাট ক্লজ পাও, নির্দিষ্ট শব্দ যেটার একটা আমি দিয়েছি, এটার বিস্তারিতগুলো আমি দেখাচ্ছি, এর সঙ্গে থাকবে দ্যাট ক্লজ। ওকে, দ্যাট ক্লজ যদি কখনো থাকে তাহলে তার নাম হবে সাবজাংটিভ মোড, এবং সে এই 3টা নিয়মের মধ্যে থাকবে। তাহলে দেখো তো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি ইজ অন টাইম কখনো কি ইজ হতে পারে না। এম ইজ আর ওয়াজ আরের জন্ম হয়েছে কোথায় থেকে এটা তোমাকে জানতে হবে। এটার মূলটা কি? এটা মূল হচ্ছে বি ভার্ব মানে কিন্তু এম ইজ আর, তার মানে এম হবে না, ইজ হবে না, আর হবে না, ওয়াজ হবে না, ওয়ার হবে না, সেখানে হবে একেবারে ডিরেক্ট বি। হ্যাঁ, কেমন একটা বেমানান না? খুবই বেমানান, এবং এটি হচ্ছে রাইট আনসার। তাহলে এটা বাংলাটাকে একটু ফিল করো। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম। এটি গুরুত্বপূর্ণ যে সময় মতো থাকুক, সময় মতো আসুক, থাকুক আসুক, এমন অর্থেই মূলত সাবজাংটিভের আবির্ভাব। এখন আমি তোমাদের যেটি করব, যে সাবজেক্ট, নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ জাস্ট তোমাদের মুখস্থ করতে বলবো। এই শীটটা তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত আছো, আমি সেখানে ক্লাসটি শেষ হলেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের কাজ হচ্ছে এখানে যে শব্দগুলো রয়েছে নাউন, এগুলো মুখস্থ করে নাও। অ্যাডভাইস, ডিমান্ড, ডিজায়ার, ইম্পর্টেন্স, ইনসিস্টেন্স, এখানে যে শব্দগুলো রয়েছে নাউন। এরপর ভার্ব, এটা মুখস্থ রাখতে হবে। অ্যাডভাইস, অর্থাৎ অ্যাডভাইস কখনো কখনো নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। আস্ক, কমান্ড, ডিমান্ড, এই শব্দগুলো মুখস্থ রেখে দিতে হবে। এরপরে হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ, ক্রুশিয়াল, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই 3 ক্যাটাগরির শব্দ যদি তুমি কোথাও দেখতে পাও, ওকে, এই 3 ক্যাটাগরির শব্দ, নাউন, এই ভার্ব, এই অ্যাডজেক্টিভ, এবং তারপরে যদি দ্যাট ক্লজ দেখতে পাও, কি ক্লজ? দ্যাট ক্লজ বা দ্যাট যুক্ত বাক্য দেখতে পাও, ইজ ইকুয়াল টু ধরে নিতে হবে এটা সাবজাংটিভ নিয়মের মধ্যে পড়ে গেছে। তখন আমরা ওই 3টা রুল এখানে প্রযোজ্য করব। অর্থাৎ সর্বদাই বেস ফর্ম, কখনো মডাল ভার্ব ইউজ হবে না, এবং নেগেটিভ করতে চাইলে সরাসরি নট দেবো আমরা। ডু নট, ডাজ নট, শ্যাল নট, উইল নট, এগুলো করতে পারবো না। আপাতত প্রাথমিকভাবে তোমাদের হয়তোবা একটু বিরক্ত মনে হতে পারে, রুলসগুলো খুবই অদ্ভুত, বাট এটাই সত্য। সো দেখো, মাই রিকমেন্ডেশন, এই শব্দগুলোর মধ্যে এই যে রিকমেন্ডেশন শব্দটা আমি নিয়েছি। ওকে, সো মাই রিকমেন্ডেশন ইজ দ্যাট ক্লজ বাধ্যতামূলক। আমার সুপারিশ হলো যে তাকে পদোন্নতি দেওয়া হোক। খুবই চমৎকার, এই যে হোক, রাইট। আই অ্যাডভাইস দ্যাট, আমি পরামর্শ দিই যে শি স্টে হোম, আমি পরামর্শ দিই যে সে বাড়িতে থাকুক। দেখেছো, থাকুক। এরপর ইট ইজ আর্জেন্ট দ্যাট শি রিসিভ দ্য মেসেজ, এটি জরুরি যে সে বার্তাটি গ্রহণ করুক, থাকুক, করুক, নিক, দিক। হ্যাঁ, এই টাইপের অর্থের ক্ষেত্রেই বেসিক্যালি সাবজাংটিভের আবির্ভাব। আর হিয়ের পরে দেখো ইজ হয়নি, সরাসরি বি। শি থার্ড পারসন, স্টেজ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে স্টে। ইট ইজ আর্জেন্ট দ্যাট শি রিসিভস হওয়ার কথা ছিল, কিন্তু তা নয়। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নগুলো কীভাবে আসে দেখতে চাও? আচ্ছা দেখো, যেমন ধরো একটা টেস্ট আসলো, টেস্টে 2টো অপশান করে দিল। 4টা অপশান থাকবে, কিন্তু আমি তোমাকে দিচ্ছি 2টা অপশান। একটা হচ্ছে শি রিসিভস এবং আরেকটা হচ্ছে রিসিভ। ট্রু সেন্স থেকে বলো তো যে তুমি কোন আনসারটা দিতে? হ্যাঁ, জানা থাকলে তো অবশ্যই তুমি কোনটা দিতে সেটা সত্য কথা, কিন্তু জানা না থাকলে সম্ভবত কোন আনসারটি তুমি দিতে। আমাদের অ্যাজ ইউজুয়াল রুলে কিন্তু এটাই বলা হয়, সাবজেক্ট থার্ড পারসন হলে হি, শি বা কোনো নাম হলে ভার্বের সঙ্গে এস বাই এস হয়ে যায়, এবং সেদিক থেকে অনেকেই হয়তো বি নাম্বারটাকে রাইট বলবে। কিন্তু যেহেতু ওই নির্দিষ্ট শব্দগুলো রয়েছে যেগুলো আমি মুখস্থ করতে বললাম, আর্জেন্ট হচ্ছে তার ভিতরে একটা, দেখি তো রয়েছে কিনা অ্যাডজেক্টিভের ভিতরে আর্জেন্ট। হ্যাঁ, এই তো আর্জেন্ট। সো যেহেতু রয়েছে, অতএব এটি সাবজাংটিভ মোড, আর সাবজাংটিভ মোডে কখনোই ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, বেস ফর্ম হবে। অর্থাৎ রাইট উত্তর হচ্ছে এইটা। ওকে, এই হচ্ছে সাবজাংটিভের মূল কথা। সো ক্লাসটি শেষ করেই আমি চাইবো যে যেটা মুখস্থ করতে বললাম একেবারে টানা মুখস্থ করে নেবে, কেমন? আচ্ছা, এবার যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় একটু ফিরে আসি। ওকে, এখন এই যে বাক্যটা, এখন আমি আরেকটা বাক্য তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটি হচ্ছে ইট ইজ, ধরো সেইড, ইট ইজ সেইড দ্যাট, এখন হি ফিলিং ইন দ্য গ্যাপ, তারপরে ধরো সামথিং।
এখন অপশান এতে বলা হলো যে ইজ অন টাইম, অপশান বিতে বলা হচ্ছে বি অন টাইম। বলো তো এই কোশ্চেনের আনসার তুমি কোনটা রাইট বলবে? একটু আগে আলোচনা এবং আমার এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সে প্রাপ্ত ধারণা থেকে বলো ইট ইজ সেড দ্যাট হি ইজ অন টাইম অর হি বি অন টাইম, হুইচ উইল বি দ্য কারেক্ট আনসার? ঝটপট করে একটু জানাও দেখি। দেখো নর্মালি আমরা এখানেও একই বাক্য দিয়েছিলাম, কিন্তু পার্থক্য হচ্ছে যে এই জায়গাটা ইট ইজ ইম্পর্ট্যান্ট ছিল, ওই শব্দগুলো 3 শ্রেণীর শব্দের ভিতরে মুখস্থ, কিন্তু এখানে দেখো ইম্পর্টেন্টের পরিবর্তে বা ওই ধরনের শব্দের পরিবর্তে আমি বসিয়েছি সেইড অন্য কিছু। সুতরাং ইট ইজ সেইড দ্যাট হি ইজ অন টাইম, এটা এবার সাধারণ নিয়মের মধ্যেই থাকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে ওই তিন শ্রেণীর শব্দ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ মুখস্থ রাখা কত জরুরি। শুধুমাত্র ওই শব্দগুলোর পরে যদি দ্যাট বসে তবেই কেবলমাত্র এই 3টি নিয়ম প্রযোজ্য, এছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে একেবারে সাধারণ নিয়ম। মনে থাকবে? আশা করি বেসিক জিনিসটা তোমরা বুঝে গেছো। এই হচ্ছে সাবজেক্টিভ। এখন সাবজেক্টিভের ক্ষেত্রে সাবজেক্টিভস আর অফ টু টাইপস। বেসিক্যালি সাবজেক্টিভ হচ্ছে 2 ধরনের। মনে রেখো সাবজেক্টিভ হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ। প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট সাবজেক্টিভ, সাব যে UNCTIV সাবজেক্টিভ। আর নাম্বার 2 হলো পাস্ট সাবজেক্টিভ, অর্থাৎ সারা জীবনই সবসময় প্রেজেন্ট হবে এরকম না, পাস্টও হতে পারে ভার্বের, সেটা আমি দেখাবো তোমাদের। পাস্ট সাবজেক্টিভ। সো প্রেজেন্ট সাবজেক্টিভ হচ্ছে ওই সকল শব্দগুলো যেগুলোর কথা আমি বললাম, নাউন, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ ডট ডট ডট, এবং এর সঙ্গে যখন তোমার দ্যাট ক্লজটা যুক্ত হয়েছে, দ্যাট যুক্ত ক্লজটা যুক্ত হয়েছে, ওই ক্ষেত্রে আমরা যে ভার্বটা নিয়েছিলাম দিস ইজ কল্ড প্রেজেন্ট সাবজেক্টিভ, যে রুলটা আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম অলরেডি। হ্যাঁ, অর্থাৎ এই যে এই রুলগুলো, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ, অর্থাৎ ভার্বের কী হয়, একবারে প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, এই রুলটা। বাট পাস্ট সাবজেক্টিভ জিনিসটা কি? পাস্ট সাবজেক্টিভ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো আমি বললাম যে ইফ আই অয়ার ইউ, ইফ আই অয়ার ইউ, আমি যদি তুমি হতাম, ওকে, তাহলে আই উড কি বলবো? অ্যাপোলোজাইজ, তাহলে আমি ক্ষমা চাইতাম। ধরো বললাম অ্যাপোলোজাইজ, জাইজ না, GIJD, হ্যাঁ ঠিক আছে, জেডি। এইবার বাক্যটা একটু তোমরা দেখো, সেটা হলো যে ইপের পরে কিন্তু দেখো আমি সাবজেক্টের পরে অয়ার নিয়েছি, ওকে। সো ইফ আই অয়ার, সো যেগুলো এরকম হাইপোথেটিক্যাল বা কল্পনাপ্রসূত বাক্যগুলো থাকে, কল্পনামূলক বাক্য, যেমন আমি যদি তুমি হতাম তাহলে আমি ক্ষমা চাইতাম, তার মানে আমি তুমিও হইনি, ক্ষমা কিন্তু বাস্তবেও চাইনি, এটা একেবারেই একটা কল্পনা। এইরকম কল্পনামূলক বাক্যগুলোতে সাবজেক্টের পর আমরা কিন্তু বি ভার্ব নিই এবং সেটা কিন্তু পাস্ট টেন্সেই থাকে, এটা কিন্তু কি থাকে? পাস্ট টেন্সেই থাকে। শুধু ব্যতিক্রম হচ্ছে যে যখনই এই নোটটা তোমরা সংক্ষেপে করে নিতে পারো, ইফ পরবর্তী সাবজেক্টের পর, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো কথা নেই, বি ভার্ব অলওয়েজ হয়ে যায় অয়ার, অলওয়েজ হয়ে যায় অয়ার। এবং এটা দ্বারা যেটি বোঝায় সেটি হচ্ছে ইমাজিনেশন, ইমাজিনেশন। এটা দ্বারা বোঝায় হচ্ছে হাইপোথেটিক্যাল বা অতি কল্পনাপ্রসূত একটি বিষয়। এবং আমি দেখেছি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে। এবং সেটা কি একটু খেয়াল করো সবাই। বলছে এরকম যে ধরো ইফ আই ডট ডট ইউ, আই উড নট ডু দ্যাট। এখন অপশান হিসেবে সাধারণত বলা হয় যে ইফ আই ওয়াজ হবে নাকি অপশান বিতে ওয়ার হবে। তো দেখো, যারা শুধুমাত্র এইটুকু জানো যে আয়ের পরে ওয়াজ হয় তারা তো ওয়াজই বসে ফেলবে, কিন্তু যখন সেটা কল্পনামূলক হয় বাক্যগুলো, এবং তুমি এটাকে অন্য কথায় বলতে পারো ইমাজিনেশন অর সেকেন্ড কন্ডিশনাল। আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স দেখবো সেখানে আরও ক্লিয়ার হবো, একটু ছোট্ট করে দেখে রাখো কন্ডিশনাল। ওয়েল, সো সেকেন্ড কন্ডিশনাল বা এই হাইপোথেটিক্যাল বা ইমাজিনেশন হয় সেখানে যে কোনো সাবজেক্টের পর ইফযুক্ত সাবজেক্টের পর বি ভার্ব সর্বদাই হয়ে যায় অয়ার। এবং আমি বিশ্বাস করি আজকের পর এই আনসারটা তুমি অনেক কনফিডেন্সের সঙ্গে দেবে, মনে থাকবে। ব্যাস, এই হচ্ছে মূলত কল্পনা। আচ্ছা, এবার একটা টেস্ট দিই, দেখি তোমরা ঠিকঠাক মতো পারছো কি না। বলো তো আই উইশ হি ডট ডট আ রিচ ম্যান। অপশান এ, এই ফিল ইন দ্য গ্যাপটিকে আমি ওয়াজ নেব নাকি অপশান বিতে আমি অয়ার নেব? ঝটপট করে একটু আমাকে জানাও। এবং এখন আমরা এই মুহূর্তে যে রুলটা কাভার করছি, যে এটি নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে পাস্ট সাবজাংটিভ, অর্থাৎ এখন শুধু পাস্ট টেন্স হয়ে যায়।
থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো নর্মালি তোমরা হিয়ের পরে ওয়াজ জানো, কিন্তু আসলে কি ওয়াজ হবে না। বেসিক্যালি কী হবে হিয়ের পরে, এখানে ওয়ার হবে, কারণ এটা একটা হাইপোথেটিক্যাল, অতিমাত্রায় কল্পনাপ্রবণ একটি বিষয়, বা একেবারেই বলবো যে অবাস্তব। কারণ আমার চাওয়া, এইখানে উইশের বাংলা অর্থটা ইচ্ছা নয়, বাংলা অর্থটা হবে চাওয়া, যেটা ওয়ান্টের সমর্থক হিসেবে, যে আই উইশ, আমার চাওয়া হি আর আ রিচ ম্যান, সে যদি ধনী হতো। তার মানে আমার চাওয়া সেটা এখনও পূরণ হয়নি, সেটা শুধুই একটা কল্পনা। ওকে, সো এরকম কল্পনামূলক বাক্যতে বি ভার পরবর্তী কী হবে, অর হবে, যেটাকে আমরা বলতে পারি ইমাজিনেটিভ ফ্যাক্ট অর আনরিয়াল ফ্যাক্ট অর হাইপোথেটিক্যাল ম্যাটার। মনে থাকবে, এই তিনভাবে আমরা মূল্যায়ন করতে পারি। এখন শর্টকাটে যদি বলি যে পাস্ট সাবজাংটিভ, দ্যাট মিনস এর স্ট্রাকচার হচ্ছে ইভ যুক্ত এবং আই উইশ যুক্ত, এই দুইটা, ইভ যুক্ত এবং আই উইশ যুক্ত। সো আমি আরেকটা নোট করে দেবো তোমাদের, এই নোটটা তোমরা একটা করে নিতে পারো, এবং সেটি হচ্ছে ইভ যুক্ত এবং হচ্ছে আই উইশ ইজ ইকুয়াল টু, এটাকে বলবো আমি পাস্ট সাবজাংটিভ, মানে এক্ষেত্রে পাস্ট হতে পারে, কিন্তু ভার্বের সর্বদাই হচ্ছে অয়ার বসবে, কখনো ওয়াজ বসবে না। ব্যাস, এটা মনে রেখো। এর সঙ্গে সাবজাংটিভের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো আমি একটু তোমাদের ডিসক্রাইব করছি, একটু ভালো করে দেখো। যেমন আমি যদি এই দুইটা বাক্য দিয়ে বলি, এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে যে ইট ইজ রিকমেন্ডেড, ইট ইজ রিকমেন্ড, সিও ডাবল এম হবে, হ্যাঁ, it is recommended that he fill in the gap attend. ওকে, সো এখন অপশানে আমি বললাম যে হিয়ের পরে আমরা কি fill in the gap, আমরা কি হিয়ের পরে অ্যাটেন্ড নেব। অপশান বিতে আমি শুড অ্যাটেন্ড নেব, SHOUL, শুড AWT অ্যাটেন্ড নেব। একটা মজার জিনিস তোমরা জেনে রাখো, এখনই আমি তোমাদের যে রুলসটা করিয়েছি, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, এই শব্দগুলো এবং তারপরে দ্যাট ক্লজ, তো স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু জেনেই আছো যে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম হবে, যেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। ইটস ওকে, এবং সেই অনুযায়ী হয়তো বা তোমরা অ্যাটেন্ডটাকে রাইট উত্তর নেবে। কিন্তু তোমরা মনে রেখো, খুব ভালো করে কথাটা শুনে রাখো, যে যদি তোমরা কখনো উচিত অর্থে, উচিত শুড মানে কি উচিত না, উচিত অর্থে তোমরা যদি সাবজাংটিভের ওই শব্দগুলো দেখতে পাও, তাহলে দুইটা আনসারই রাইট হবে। তোমরা যদি অ্যাটেন্ড আনসারটা করো, ভালো করে দেখো, তাহলে এই রুলসটাকে বলা হবে আমেরিকানস, দ্যাট মিনস আমি শর্টকাটে এ দিলাম। আর যদি উচিতের ক্ষেত্রে শুধু উচিত, অন্য কোনো ভার্ব নয়, অন্য কোনো মডেল ভার্ব নয়, শুড অ্যাটেন্ড যদি ইউজ করো, তাহলে সেটি হয়ে যাবে ব্রিটিশ কনসেপ্ট। ওকে, ইংরেজির ক্ষেত্রে দুটি ব্যবহার তো প্রচলিত, একটা হচ্ছে ব্রিটিশ এবং আরেকটি আমেরিকান, তো দুইটা সেন্স থেকে কিন্তু রাইট উত্তর। আমরা যদি নর্মালি আমেরিকান ফর্মেটেই সাবজাংটিভ বেশি ব্যবহার হয়, সেই অনুযায়ী হচ্ছে অ্যাটেন্ড, কিন্তু তুমি যদি ব্রিটিশ ফর্মেটে শুডের ইউজটা করতে চাও, তুমি করতে পারবে। সো বোথ আর কারেক্ট। এটা কিন্তু সাবজাংটিভের সাধারণ নিয়ম থেকে একেবারে ব্যতিক্রম। তাহলে এটি সুপারিশপ্রাপ্ত যে সে অ্যাটেন্ড হোক, বা তার অ্যাটেন্ড হওয়া উচিত। ওকে, সো দুই রকমের অর্থ। আমি প্রথমেই বলে শুরু করেছিলাম যে অর্থের ব্যাপারটাকে যদি তুমি প্রাধান্য না দাও, বা অর্থ যদি না বোঝো, তাহলে তোমার কাছে বারে বারে ক্ষণে ক্ষণে মনে হবে সাবজাংটিভের কী বা দরকার ছিল আগমনের। সাবজাংটিভের এই স্ট্রাকচারের সাথে বাংলা অর্থের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছো এ অ্যান্ড বি, এ ফর আমেরিকান, বি ফর ব্রিটিশ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আরেকটি টেস্ট দিই তোমাদেরকে, যেটি জানাশোনা বিষয়। ধরো একটি বাক্য দিলাম যে হি ওর, মানে পাস্ট টেন্স, পরেছিল আ আ রেইনকোট, সে একটি রেইনকোট পরেছিল, লেস্ট, ওকে, ফিল ইন দ্য গ্যাপ, ওয়েট। আমরা সাবজাংটিভের একটু বাইরে এসে কথা বলছি, হি ওর আ রেইনকোট, লেস্ট, ওয়েট। এখন অপশানে আমি কি নেব? অপশান এ এটা কি আমি গেট নেব, অপশান বি লিস্ট, সরি হি দিতে হবে, সাবজেক্টই নাই। এরপরে বি দেব, ধরো আমি শুড গেট, এ বি সি, সিতে নেব আমি গেটস। সে একটি রেইনকোট পরেছিল বৃষ্টিতে যাতে ভিজে না যায়। এটা তো তোমরা অবশ্যই জানো যে লেস্টের পরে অর্থটা অটোমেটিক নেগেটিভ হয়ে যায় এবং সেখানে কোনো নট বসে না। সে রেইনকোট পরেছিল যাতে ভিজে না যায়, এই না যায়ের অর্থটা কিন্তু লেস্টের মধ্যেই রয়ে গেছে। হেয়ার লেস্ট ইজ আ কনজাংশন, এটা মাঝখানে রয়েছে, লেস্ট ইজ আ কনজাংশন, এটা অনেকে ভুল করে ফেলে। আর লিটিল লেস লেস্ট একটা আছে, LEST, লেস্ট। ওকে, লিটিল মানে সবচেয়ে কম, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। জাস্ট দেখে রাখো, কোনো না কোনো এক সময় এই দুইটা নিয়ে কনফিউজ হতে পারো, দ্যাটস ওয়াই আমি একটু দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে, সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? দেখো নর্মালি কিন্তু আমরা এটাই জানি, মানে আমরা যদি গোড়ামির কথা বলি,
যে আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু এটাই শিখে থাকি ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী যে যদি কোথাও লেস্ট থাকে, লেস্টের পরে সাবজেক্ট পরবর্তী দুইটা জিনিস বসে, একটা হচ্ছে শুড এবং আরেকটা হচ্ছে মাইট। মাইটের ব্যবহারটা খুবই কম, ইনফর্মাল ওয়েতে মাইট ব্যবহারটা হয়, তবে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা এটাই শিখাই যে শুড বা মাইটের পরে ভার্বের বেস ফর্ম। এটা হলো ইংরেজি একটু অল্প জেনে এবং গুটি কয়েক ইংরেজি জেনে বলা যায় যে সেটার উপর আমল করা। আবার জেনে রাখো তোমরা, লেস্ট পরবর্তী কিন্তু প্রেজেন্ট সাবজাংটিভও হতে পারে, একবারে ডিরেক্ট, হি গেট ওয়েট, হি গেট ওয়েট। আর আমি যদি ট্রেডিশনাল বা ব্রিটিশ গ্রামারকে বেশি ফোকাস দিই তাহলে শুড উইল বি দ্য রাইট আনসার। তাহলে এখানে দুইটা আনসারই রাইট, গেট বেস্ট প্রেজেন্ট সাবজাংটিভ, আর শুড গেট আনসার হবে বা ট্রেডিশনাল। আর গেটস তো হতেই পারে না কোনোভাবে, কারণ লেস্ট পরবর্তীতেও সাবজাংটিভ হয়। সো আমরা কি এটা কখনো জানতাম যে লেস্টের পরেও সাবজাংটিভ হয়? আমরা তো শুধু এটাই জানতাম যে ওই শব্দগুলো তিন শ্রেণীর নাউন ভার্ব অ্যাডজেক্টিভের পরে সাবজাংটিভ হয়, আর একটু আগে দেখিয়েছি যে ইফ বা আই উইশের পরেও সাবজাংটিভ হয়, এই তো। বাট আর একটা মজার তোমাদের জন্য বোনাস রয়েছে, সেই বোনাসটা হচ্ছে, এই বোনাসটা যে তথ্যটা আমি এখন দিচ্ছি সেটা আমার মূলত ছোটোবেলার প্রশ্ন, মানে আমার নিজের জিজ্ঞাসা থাকে। আমি প্রায় ক্লাসে কিন্তু দেখবে যে কথাটা বলি যে এই জিজ্ঞাসাটা কিন্তু আমার ছোটোবেলার জিজ্ঞাসা, আমার মনে একটা প্রশ্ন রয়ে যেত, যেমন লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কিং, বাক্যগুলো একটু খেয়াল করো তোমরা। এরপরে তোমরা এরকম অনেক বাক্য দেখবে, গড গড ব্লেস ইউ। আমি এখানে সরাসরি গড কথাটা ইউজ করছি এই জন্য, বিকজ গ্রামার বা ডিকশনারিতে গড কথাটা ইউজ করা হয়, হ্যাঁ, আল্লাহর পরিবর্তে গড ব্লেস ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, লং লিভ দ্য কিং, তুমি খেয়াল করে দেখো, ভার্বের আসলে বেস ফর্ম হয়েছে সাবজেক্ট থার্ড পারসন হওয়ার সত্ত্বেও, আসলে কেন এমনটা হয়েছে? কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছ? অথবা এইরকমই যদি একটা টেস্ট দেওয়া হয় কাউকে এবং যদি বলা হয় যে আল্লাহ ডট ডট আস, এখন দুটো অপশান হিসেবে যদি বলা হয় যে অপশানে কি হেল্প হবে নাকি অপশান বিতে হেল্পস হবে? HELPS, হেল্পস হবে। তাহলে স্বাভাবিকভাবে মোস্ট অফ দি স্টুডেন্ট এটা ধরে নেবে আল্লাহ নাম অলমাইটি আল্লাহ, অতএব আমরা বেসিকলি কী দেবো? হেল্পস করবো, আমি রাইট? কিন্তু না, তোমরা মনে রেখো যে সাবজাংটিভের ক্ষেত্রে কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে, ফিক্সড কিছু এক্সপ্রেশন, ফিক্সড এক্সপ্রেশন অফ সাবজাংটিভ, অর্থাৎ সাবজাংটিভের মতোই কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে যেটা বহুকাল ধরে ইংরেজিতে ওয়ার্ডের মতো, প্রবাদ প্রবচনের মতো, অলঙ্কার শাস্ত্রের মতো, লিটারি টার্মের মতো, ওই সিমিলি, অক্স মানে মেটাফোর ইত্যাদি এইরকম যে ধারণাগুলো ইংরেজিতে থেকে গেছে এবং তার ভিতরে এরকম কিছু শব্দ, লিভ লং দ্য কিং, এগুলোকে সাবজাংটিভের অন্তর্ভুক্ত করা হয়। গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, হ্যাঁ, ঈশ্বর তোমাকে মঙ্গল করুক, এই ধরনের কথাগুলো। আল্লাহ হেল্প আস, তো এই আল্লাহ তোমাদের সাহায্য করুক, হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করে এরকম নয়, আল্লাহ তোমাদের সাহায্য করুক বা আল্লাহ আমাদেরকে সাহায্য করুক বা করুন, ঠিক আছে? এই জাতীয় কথা অর্থে বেসিক্যালি কী হয়? প্রেজেন্ট সাবজাংটিভ হয়। থার্ড পারসন নাম হওয়া সত্ত্বেও আমরা ভার্বের সঙ্গে এস বাই এস দিতে পারি না। এবং ইংরেজিতে যে অনেকগুলো এরকম শব্দ তোমরা তা দেখো তা নয়, ওই ঘুরে ফিরে কয়েকটাই, আমি যে কটা অলরেডি দেখো 3-4টা ইউজ করে ফেললাম এগুলোই। সো এটা হচ্ছে ছোটোবেলায় আমার অনেক জিজ্ঞাসা ছিল এই বিষয়টা নিয়ে, মাঝে মাঝে মনে হতো যে আসলে কোথা থেকে এই ঘটনা ঘটে। ইটস অল অ্যাবাউট সাবজাংটিভ, এটা কিন্তু সাবজাংটিভের একটি পার্ট। ওয়েল, এবার একটা মজার কথা হচ্ছে, আমরা পার্টস অফ স্পিচ শিখছি, আমরা নাউন নিয়ে কথা বলেছি, আমরা প্রোনাউন নিয়ে কথা বলেছি, আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছি, এরপরে ভার্বের মধ্যে থাকতে থাকতে আমরা সাবজাংটিভ এবং অনেক টপিক নিয়ে আলোচনা করেছি। মজার কথা, ভার্বের সঙ্গে সম্পৃক্ত যত টপিক সবগুলোকে আমরা টেনে আনছি। তুমি কি জানো আগামী দিন কী নিয়ে আলোচনা হবে? ইয়াস, ভার্বের সঙ্গে সম্পৃক্ত বিষয় এবং সেটি হচ্ছে টেন্স। আমি চাই প্রত্যেকেই টেন্সের এপিসোডের প্রতিটা ক্লাস তোমরা করবে। সো নেক্সট দিন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা থাকবে, সেটি হচ্ছে টেন্স। সো আর ইউ টেন্সড? দেখা যাক, আর আর ইউ কুল? তুমি কি খুবই উত্তেজিত নাকি খুবই ঠান্ডা? কমেন্টে জানাও। টেন্সের ক্লাসে তুমি একেবারে সব কিছু জানতে পারবে, আমি টেন্সের খুঁটিনাটি বিষয়গুলো একেবারে পোস্টমর্টেম করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, আর মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আগামী ক্লাসে যেন আমি অ্যাটেন্ড হতে পারি। ক্লাসটি শেষ পর্যায়ে আমি এটি বলতে চাই, স্বপ্ন পূরণের পথ কখনোই অত মসৃণ নয়।